শেখ হাসিনা গদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো। এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য, মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবেন। মানুষ বলে 53 বছরে প্রবালের কিছু হয় নাই, এখন তুমি নতুন সরকার আসার পর 53 দিনে প্রবাল ডুবে গেল, এটা মানুষ খাবে না। আপনাকে একটু বুঝতে হবে শফিক ভাই, মানুষ এটা খাবে না। মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে, তা না, আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে, এই নেগোসিয়েশন ভিতরে ভিতরে হয়ে গেছে, আমরা জানতে পারছি না। এই কথাটাই কিন্তু শহীদ ভাই এতক্ষণ বলার চেষ্টা করছে। মানুষের পারসেপশন, আমি শুরুতে বলেছিলাম যে পারসেপশন পলিটিক্সে ভীষণ রকম ম্যাটার করে। শহীদ ভাই আপনারা পারসেপশন থেকে না, আমরা আপনি এডুকেটেড লোক হয়ে যদি এটারে ফুয়েল দেন, একটা অ্যাঙ্কর, একটা লিভিং টিভির একটা অ্যাঙ্কর, মানুষের কাছে উনি জানাবে আপনি পলিটিক্স বন্ধ হয়েছে না, আমরা চেষ্টা করছি। নদী উদ্ধার হয়েছে, খাল উদ্ধার হয়েছে, কিচ্ছু হয় নাই। 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছেন। এখন মানুষ কি বলবে? দুয়ে দুয়ে চার মিলাবে। আপনি খুবই পপুলিস্ট কথা বলতেছেন। আপনারা কি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে বলে আপনার জানা আছে? আমরা যেটা শুনেছি, যে আমরা পত্রিকা মারফত যেটা জানছি যে ওরা পলিটিক্যাল পার্টি করবে। রাইট, আপনাদের কি তাদের ব্যাপারে কোন রকম সফট কর্নার বা কোনো সফট কর্নার নাই না? আচ্ছা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছেন তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সাথে সংস্পর্শ নাই, তাদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নাই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে কারণ এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, প্রশ্ন করার কোনো দরকার নেই, দর্শক বুঝে গেছে কেন এটা আমি পড়েছি। অর্থাৎ এই সরকারের যিনি প্রধান, যার উপরে 17 কোটি মানুষ আস্থা রাখছে, বিশ্বাস রাখছে এবং আশা করছে, যার নেতৃত্বে যেই সরকারটি এখন আছে বাংলাদেশে, তারা কোনো বিশেষ দল মত বা গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল নয় বা টিল্টেড নয়। তার প্রধান যখন এরকম মন্তব্য করেন যে রাজনৈতিক দলটা এখনো মাঠে আসেনি কিন্তু আসতে যাচ্ছে তাদের ব্যাপারে, তাহলে আগামী নির্বাচন এই সরকারের অধীনে যদি হয়, এই সরকার কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে সেই নির্বাচনকে কন্ডাক্ট করতে পারবে, সেটা নিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলোর যদি ভেতরে সংশয় সন্দেহ থাকে, সেটা কি খুবই অমূলক হবে কিনা? এক। দুই হচ্ছে, প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলেছেন যে তিনি রাজনীতির তার কোনো উৎসাহ নাই, তিনি কোনো অ্যাসপিরেশন নাই, তিনি কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত হবেন না। কিন্তু এই যে খোলামেলা ভাবে ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি একটি পক্ষের হয়ে, আমি পক্ষ বলছি এ কারণেই যে তারা দল গঠন করবে এবং তার সকল প্রস্তুতিও তারা কিন্তু নেওয়া শুরু করেছে, এবং তারা নির্বাচনে নিশ্চয়ই অংশ নেবে। তাদের প্রতি এই যে সফটার টোনে কথা বলা, তাদের ব্যাপারে এক ধরনের গ্যারান্টি দেওয়া, তারা কোনো খারাপ কিছু সংস্পর্শনে সার্টিফাই করা, এটা পাবলিকের ভেতরে কি ধরনের পারসেপশন তৈরি করে? আমার ভাই বারবার ডেটার কথা বলছিলেন, ডেটা ইজ অফ কোর্স ইম্পর্টেন্ট, বাট পলিটিক্স ইজ কমপ্লিটলি গভর্নড বাই পারসেপশন। সো পারসেপশনকে ইগনোর করে পলিটিক্যাল ফিল্ডে থাকা খুবই কঠিন। আমরা কি তাহলে সেন্ট মার্টিনকে রক্ষা করবো না? আপনি আমাকে বলেন। না, সেন্ট মার্টিনের কথা আমি বলছি না, আমি বলছি রোহিঙ্গাদের অনুপ্রবেশ। হ্যাঁ, 65,000 5 মাসে, আপনাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে 5 মাসে 65,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এটা কি ব্যর্থতা? না, ঠেকাইতে পারেন নাই তো। এটা কি সফলতা? এটা কি সফলতা? এটা হচ্ছে রোহিঙ্গাদের জায়গা দিবেন, এটা সফলতা। আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা জানেন? আপনাকে যখন আমাদের পাশে তো ভারত আছে, ভারত তো দেন। রেফিউজি নিয়ে যে কথাটা বলেন, আপনি ভারতের সাথে ওদের কোনো বর্ডার নাই, আপনি তাহলে রাখাইনের পুরো ইয়েটাই জানেন না। ভারতের সাথে বর্ডার নেই, কোনো বর্ডার নাই। তাহলে বাংলাদেশ একসময় ডাম্পিং স্টেশন ছিল, ইসের সময়, শেখ হাসিনার সময়, এবং এখনো ডাম্পিং বললেন না প্লিজ, এগুলো বলেন না। এটা ল্যাঙ্গুয়েজটা এটা খারাপ দেখে। আপনি একটা অ্যাঙ্কর,
না, হ্যাঁ, এইভাবে বলবেন না। আপনি বলবেন যে ওরা আসছে, আমরা মানবিকভাবে, আমরা এটাকে যতজন আসতে চেয়েছে আমরা যেটা করেছি মানবিকভাবে এটা ডিল ওই মানবিকভাবে দিতে গিয়ে ওই শেখ হাসিনা সেই সময় কিন্তু নোবেল চেয়েছিলেন। অলরেডি আমাদের প্রধান প্রতিষ্ঠান কিন্তু নোবেল জয়ী, তো এনার তো আর নোবেল নতুন করে পাওয়ার ইচ্ছা নাই বা রিফিউজিদের উপরে আপনি যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন দীর্ঘ সময়, ইউ নো বেটার দেন মি, বিকজ আপনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে। কিন্তু আপনি বলেন যে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশের সামর্থ্য, সক্ষমতা, বাংলাদেশের জনগণ, আমাদের সক্ষমতা নাই, অনেক দেশের নাই। পাকিস্তান 40 লক্ষ আফগানিস্তানের এদেরকে রেখেছে, তার্কি 50 লক্ষ সিরিয়ানকে রেখেছে। না, অন্য দেশের উদাহরণ দিয়ে তাদের বলেন না ভাই, ওটার উদাহরণ দিয়ে আপনি বাংলাদেশে যে লাখ লাখ সোমালিয়ানরা যে কেনিয়ানে কই নিয়ে আমাদের পোর কান্ট্রি। না, ঠিক আছে, আপনি এভাবে বলবেন যে আমেরিকাও তো 1,20,00,000 মানুষ আশ্রয় দিয়েছে অবৈধ অভিবাসী হিসেবে। আর সেন্ট মার্টিন কি আপনারা বিদেশের কাছে দিয়ে দিয়েছেন নাকি আমেরিকার কাছে? আপনি এই যে বললাম না, আমার তো সোশ্যাল মিডিয়াতে তাই আসে, ডাউট আছে না সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাই কি আসে। বলেন, আমরা এটা নিয়ে কয়বার আমরা এটাকে আপনি উত্তর দেন, কয়টা আমরা দিয়েছি। আপনি উত্তেজিত না হয়ে উত্তর না দেন। না, আপনি এটা কি বললেন? আপনি না, তাহলে কি এই কথা আপনি ছিল একজন অ্যাঙ্কর, যে বাংলাদেশে যারা লিডিং টিভির একটা অ্যাঙ্কর, না, বাংলাদেশে 5-6টা স্টেটমেন্ট দিয়েছি। বাংলাদেশে সেন্ট মার্টিন দিতে চাননি বলে সেখানে ক্ষমতা থাকতে পারছেন না। অন্যান্য দেশে হলে আপনাকে নিয়ে কলাম লিখতে অবশ্যই লিখবে, অবশ্যই বাংলাদেশেও লিখবে, বাংলাদেশের সমালোচনা হবে, সমালোচনার উদ্দেশ্য তো আমি না, কিন্তু সেন্ট মার্টিনকে না দেওয়ার কারণে তো আপনি আওয়ামী লীগ বলে কথা বলছেন। ঠিক আছে, উত্তরটা দেন, কেন উত্তরটা দেন। সেন্ট মার্টিন হচ্ছে একটা কোরাল আইল্যান্ড, খুবই স্পর্শকাতর একটা কোরাল আইল্যান্ড। এটা আনমিটিগেটেড এবং রিলেন্টলেসলি যে এত মানুষ যাচ্ছে সেটাকে সে ধারণ করতে পারছে না। এটার জন্য আমরা টেম্পোরারি একটা মেজার হিসাবে আমরা কিছু ইয়ে করেছি, ট্যুরিজমে এটা কার করছে, এটা গ্লোবালি এটা একটা স্বীকৃত জিনিস। পলিটিক্সে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ পারসেপশন। পারসেপশন ইজ রিয়ালিটি। মানুষের পর্যবেক্ষণ কি রকম, মানুষের ধারণা কি আপনার সম্পর্কে। আপনি যদি আপাদমস্তক একজন খারাপ মানুষ হন, কিন্তু পাবলিক পারসেপশন যদি হয় আপনি অসাধারণ, পলিটিক্সে ওটাই আপনাকে মাইলেজ দেবে। আপনি যদি ব্যক্তি জীবনে একজন অসাধারণ ব্যক্তি হন, আপনার কাজকর্ম যদি অসাধারণ হয়, মানুষের যদি আপনার সম্পর্কে পারসেপশন হয় খারাপ, আপনার কিন্তু পলিটিক্সে ফেল করা অবধারিত। আপনাকে তো মানতে হবে, আপনি খুনের কথা বলছিলেন, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে 947 জন একেবারে রিপোর্টেড খুন গত 4 মাসে। আমি একটু বলি, আচ্ছা, গত 4 মাসে 967 জন খুন। আমি এটা বলি, একটু ধৈর্য ধরেন, আপনি দেখেন 4 মাসে 174টা সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 80টি মাজার ভাঙা হয়েছে গত 4 মাসে। নারীদের ফুটবলের 2টো ঘটনা যদি আমি সরিয়েও রাখি, মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে, পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে, অপু বিশ্বাসের সাথে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে, মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। না দিচ্ছে কিনা, আমি আপনারা পলিটিক্যাল গভর্নমেন্ট না, ফাইন, আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট। আচ্ছা, কোন অর্থে পলিটিক্যাল গভর্নমেন্ট সেটাকে আমি সেই প্রশ্নে আমি আসবো। আচ্ছা, কোন অর্থে আপনারা কি ইলেকশন করতে যাচ্ছেন? কারণ সম্প্রতি প্রধান উপদেষ্টা যা বলেছেন সেটা নিয়েও বহু প্রশ্নের জন্ম হয়েছে, আমি সেইখানেও আসবো। বাট তার আগে আপনি আমাকে বলেন, 12,000 কোটি টাকা তোলার জন্য আপনি গরিবের উপরে ভ্যাট বসাইলেন, ফাইন, সাথে সাথে আপনি আবার সেখান থেকে সরে এসছেন যদিও নানান সমালোচনার মুখে। আমি প্রশ্ন করি, আপনি 7,000 কোটি 7,500 কোটি টাকা মহার্ঘ ভাতা কেন আমলাদের জন্য ডিক্লেয়ার করেছিলেন? এবং সেই সময় আপনারা তখন বলেছেন, আপনার কথাও আমি শুনেছি মিডিয়াতে, আপনি বলছেন জীবনযাত্রার ব্যয় বেড়েছে। জীবনযাত্রার ব্যয় কি কেবলমাত্র আমলারা যারা বেতনের চেয়ে ঘুষের উপর অনেক বেশি নির্ভরশীল তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু যেই রিকশাওয়ালাটি 20 টাকা দিয়ে একটা জুস কিনে এখন তাকে 25 টাকা দিতে হবে, তার জন্য কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই? কিংবা ধরুন যারা স্কুল শিক্ষক 17,000 টাকা বেতন পান, 19,000 টাকা বলা হয়েছিল
এক শিক্ষক প্রতিবাদ জানিয়ে বলছেন আমি 17,000 টাকা বেতন পাই, সেই প্রাথমিক স্কুল শিক্ষক, তার জন্য কি একটা বিস্কিটের প্যাকেট 20 টাকা থেকে 25 টাকা, তার কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই? সরকারের কাছে প্রাথমিকভাবে দেশের আপামর জনসাধারণের কিছু চাওয়া ছিল। তার একটি চাওয়া হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, নিরাপত্তা থাকবে, জনজীবনের স্বস্তি থাকবে এবং জিনিসপত্রের দাম কিছুটা হলেও নাগালের মধ্যে থাকবে। আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম সরকার এই প্রতিটা ক্ষেত্রেই বেশ মিজারেবলি ফেল করেছে। আই এম সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, বাট আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট সরকার মিজারেবলি ফেল করেছে বলে আমরা দেখলাম। কেন আমি এই কথাটি বলছি? ঢাকা শহরের ছিনতাই যথেষ্ট কমে এসেছিল, আবার কিন্তু এটি যথেষ্ট পরিমাণে বেড়েছে। এখন এমন অবস্থা হয়েছে যে মানুষকে কুপিয়েও টাকা নিয়ে যাওয়ার ঘটনা এই 2-3 দিন, একদম 2-3 দিন আগে গুলশানে একটা হয়েছে, তার আগে এলিফ্যান্ট রোডে একটা হয়েছে, এরকম হচ্ছে। মোহাম্মদপুরে তো ছিনতাই প্রবণ এলাকা হিসেবেই ডিক্লেয়ার্ড হয়ে গেল। আমরা দেখলাম এই সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। বিবিসির একটি সাক্ষাৎকার আমি আজকে শুনতে শুনতে আসলাম, সেখানে আমাদের অর্থ উপদেষ্টা তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং সেখানে তিনি বলছিলেন যে আসলে এটা তো আগের সরকারের লেগেসি আমরা বহন করছি এবং সিন্ডিকেট আগেও যেমন ছিল, নতুন যারা অ্যাসপায়ারিং তারাও এখন এর সঙ্গে যুক্ত হয়েছে, সাথে লোকাল ফোর্সও তো আছে। সো এখন 3 জায়গা থেকে নাকি চাঁদা তোলা বা সিন্ডিকেশন হচ্ছে, সো জিনিসের দাম আসলে নাগালের মধ্যে আসছে না। দেখুন, এই জিনিসটা নিয়ন্ত্রণ করবার জন্যই তো আসলে আপনি সরকারে আছেন এবং আমাদের রাজস্ব যতটুকু আয় হয় তার সবচেয়ে বড় অংশটা আমরা ব্যয় করি একটা সরকারকে পুষবার জন্য, একটা সরকারকে কর্মক্ষম রাখবার জন্য। সো এই যে নাগরিকরা তাদের করের টাকা দিয়ে সরকারকে রাখেন, সরকারকে চালান, তার বিনিময় সরকারের দায়িত্বটা হচ্ছে নাগরিকের এই স্বস্তির জায়গাগুলোকে বা এই কনসার্নের জায়গাগুলোতে কিছুটা স্বস্তি আনা। সরকার গত 6 মাসে কিন্তু এটা পারে নাই। আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম, বিদেশি সংস্থার রিপোর্ট, তারা বলছিল, সম্ভবত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট, তারা বলছিল সরকারের হানিমুন পিরিয়ড কিন্তু ওভার। সো এই হানিমুন পিরিয়ড ওভার, গ্রেস পিরিয়ড ওভার, সো এখন তো আসলে সরকারকে আমরা খুবই ক্রিটিক্যালি বিচার করব। আর যেই সরকারের হাতে 5 বছর সময় থাকে তার জন্য আপনি 5 মাস মনে করতে পারেন, আচ্ছা ইটস ওকে, বাট যেই সরকারের হাতে সময় 5 বছরের কম, কত কম আমি সেটা বলছি না, এটা আমাদের প্রধান উপদেষ্টাই বলেছেন যে এটা তো আসলে তার চেয়ে অনেক কম হওয়ার কথা। সো আমি অনেক কম ধরে নিয়েই বলছি 5 মাস কি তাহলে যথেষ্ট সময় নয়? সো এই জায়গাগুলোতে আসলে সরকার যদি মানুষকে স্বস্তি দিতে পারতো, শফিক ভাই। স্ট্যাটিস্টিক্স নিচ্ছি, প্রতি মান্থলি ছিনতাইয়ের পরিমাণ কি বাড়ছে না কমছে আমরা, এবং এই স্ট্যাটিস্টিক্স গুলো আমরা সবাইকে দিচ্ছি পুরো দেশ ইয়েতে। বাস্তবতা তো আপনি বাস্তবতা তো স্ট্যাটিস্টিক্সই তো বাস্তবতা বলে। আপনি যদি বলেন যে আমার পাশের বাসায় একটা ছিনতাই হয়েছে, অতএব ওইটা দিয়ে আপনি বললেন, এক্সট্রাপোলেট করলেন যে আমাদের ছিনতাই বেড়ে গেছে, ঠিক না? আপনি যদি মোহাম্মদপুরে গত 3 দিনে 3টা ছিনতাই হয়েছে, তার দিয়ে আপনি বলছেন যে ছিনতাই। একটা গভর্নমেন্ট যখন কাজ করে সে অ্যাকুমুলেটেড ডেটা নিয়ে কাজ করে। শুনেন, ডেটাগুলো দিয়ে আপনি কথা বলবেন। আপনি যখন জার্নালিস্ট হন, আপনি কিসের উপরে বলেন যে বাংলাদেশের ল এন্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে? কিসের উপরে? তথ্যের উপর ভিত্তি করে। আপনি কোত্থেকে পান? আপনি কোত্থেকে পান তথ্য? তথ্য তো সরকারের দিক থেকে পাওয়া যায়। আমরা যেটা দেখছি, আমরা যেটা দেখছি, কিছু কিছু ক্ষেত্রে ছিনতাই বেড়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু খুন আমরা বলবো যে গত 4 মাসে, এই গত বছরের 4 মাসের তুলনায় কম ছিল। আচ্ছা, আর একটা হচ্ছে যে জিনিসপত্রের দাম, আমরা যে ইকোনমিকে ইনহেরিট করেছি, হ্যাঁ, যা পেয়েছেন, ওইটা যদি কোনো পলিটিক্যাল পার্টি হতো তাহলে এতদিনে এই গভর্নমেন্টটা পুরো ইয়ে হয়ে যেত। কি জন্য? ইটস এ কলাপস করতো।